সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। ফেব্রুয়ারিতে একই দিনে হবে জাতীয় নির্বাচন ও গণভোট, জানালেন প্রধান উপদেষ্টা। স্থায়ী কমিটির সভায় বিএনপির ধন্যবাদ, নতুন সংকটের শঙ্কা জামায়াতের। আটক অভিবাসীদের নিয়ে বড় সিদ্ধান্ত মার্কিন আদালতের। 6 শতাধিককে মুক্তির নির্দেশ, রায়ে ট্রাম্প প্রশাসনের ক্ষোভ। অভিবাসীদের ঢল থামাতে বড় পরিবর্তনে যাচ্ছে কানাডার সরকার, ইমিগ্রেশন ব্যবস্থায় পরিবর্তন, চ্যালেঞ্জের মুখে শিক্ষার্থীরাও। দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর প্রবাসী সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন বেরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। মধ্য ফেব্রুয়ারিতেই হবে জাতীয় সংসদ নির্বাচন, একই দিনে হবে গণভোট। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, সংসদের উচ্চকক্ষে থাকবে পিআর। এছাড়া সংসদের প্রথম 180 দিনে সংবিধান সংশোধন করা হবে এবং পরবর্তী 30 দিনে গঠন করতে হবে উচ্চকক্ষ। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ অনুমোদন দেওয়ার কথাও জানান তিনি। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ইস্যুতে সব রাজনৈতিক দল একমত হলেও বিভক্তি দেখা দেয় জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যুতে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানান, একই দিনে হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, উচ্চ কক্ষে থাকবে পিআর। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে, অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরো উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, গণভোট আয়োজনের জন্য উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। জুলাই সনদের আলোকে গণভোটের ব্যালটের প্রশ্ন নির্ধারণ করা হয়েছে এবং গণভোটের দিন 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে হ্যাঁ বা না ভোট দিয়ে মতামত জানাবে বলে জানান তিনি। গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। আশা করি আগামী নির্বাচিত সরকার সংসদে আলাপ আলোচনার মাধ্যমে এইসব সংস্কার গ্রহণ করবে। আমাদের আরেকটি গুরুদায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান। আমি ঘোষণা করেছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন উৎসব মুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করছি। প্রধান উপদেষ্টার ভাষণে জানানো হয়, নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদের আলোকে গঠিত হবে। আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হয়েছে। সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। এই প্রতিনিধিরা একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চ কক্ষ গঠন করবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত। আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভ্যুত্থানের সপক্ষের রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে জাতি এক মহা বিপদের সম্মুখীন হবে। এই সম্পর্কে আমি আগেও একাধিকবার আমার আশঙ্কা প্রকাশ করেছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে 2024-এর জুলাইয়ে মৃত্যুর মুখোমুখি শির উঁচু করে দাঁড়িয়ে দেশবাসী যে ঐক্য গড়ে তুলেছিল, আমরা জীবিতরা যেন অল্প স্বল্প ভিন্নমত ও লঘু বিবাদে জড়িয়ে
তার মর্যাদা ক্ষুণ্ণ না করি। জুলাই বিপ্লবের সুফল ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সংগঠিত হত্যাকাণ্ডের মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পুনর্ব্যক্ত করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ধন্যবাদ জানানো হয় বলে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে সভায় 17 অক্টোবর স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের উপর জনগণের সম্মতি গ্রহণে গণভোট আয়োজন এবং দ্রুত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো হয়েছে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি। গত 17 অক্টোবর 2025 তারিখে ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের উপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট এবং যথাশীঘ্র জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের আহ্বান জানানো হয়। যুক্তরাষ্ট্রে অভিবাসন বিরোধী অভিযানে আটক 615 ব্যক্তিকে মুক্তির নির্দেশ দিয়েছেন মার্কিন ফেডারেল বিচারক। মানবাধিকার সংস্থার আবেদনের ভিত্তিতে এই রায় দেয়া হয়। আদালতের এই রায় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন ও মার্কিন স্বরাষ্ট্র দপ্তর। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে অবৈধ অভিবাসীদের ধরতে চিরুনি অভিযানের নির্দেশ দেন। এতে আটক করা হয় বহু অবৈধ অভিবাসীকে। এবার এদের মধ্যে 6 শতাধিক অভিবাসীকে মুক্তির নির্দেশ দিয়েছেন মার্কিন ফেডারেল বিচারক। মানবাধিকার সংস্থার আবেদনের ভিত্তিতে এই রায় দেওয়া হয়েছে বলেও জানানো হয়। স্থানীয় সময় বুধবার ইলিনয় অঙ্গরাজ্য থেকে আটকদের আগামী 21 নভেম্বরের মধ্যেই মুক্তি দেওয়ার নির্দেশও দেন মার্কিন জেলা আদালতের বিচারক জেফ্রি কামিংস। গণমাধ্যম জানায় এই মামলায় বাদীপক্ষ অভিযোগ করেছিল ট্রাম্প প্রশাসনের অপারেশন মিডওয়ে ব্লিটস নামে পরিচালিত অভিযানে অভিবাসন কর্তৃপক্ষই আইসিই বেআইনিভাবে বহু মানুষকে আটক করেছে। এছাড়া জুনে ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী অভিযান শুরুর পর থেকে অন্তত 3000 মানুষকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে প্রায় 1100 জন স্বেচ্ছায় দেশ ছেড়ে চলে গেছেন বলেও ধারণা সংগঠনটির। আদালতের এমন রায়ে চটেছে ট্রাম্প প্রশাসন, এমনকি এর তীব্র সমালোচনা করেছে মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা দপ্তর। তবে এই রায়ের বিরুদ্ধে তারা আপিল করবে কিনা সেটা এখনো জানা যায়নি। আফরিন মৌ, নিউজ 24। নতুন বাজেটে আন্তর্জাতিক শিক্ষার্থী, ওয়ার্ক পারমিটধারী ও অভিবাসীদের জন্য নিয়মের পরিবর্তন আনল কানাডা সরকার। বিশেষজ্ঞরা বলছেন এই বাজেট উচ্চশিক্ষার স্বপ্ন দেখা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ বয়ে এনেছে। কারণ নীতিগত পরিবর্তনের ফলে আগামীর দিনগুলো তাদের জন্য হতে যাচ্ছে আরও কঠিন। কানাডা থেকে লায়লা নুসরাতের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কানাডার সরকারের এবারের বাজেট ঘোষণার পর কপালে চিন্তার ভাঁজ অভিবাসীদের। কেননা এবারের বাজেটে আন্তর্জাতিক শিক্ষার্থী, ওয়ার্ক পারমিটধারী এবং স্থায়ী অভিবাসীদের জন্য এনেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। 2026 সালের জন্য আন্তর্জাতিক স্টাডি পারমিটের সংখ্যা প্রায় 49% কমিয়ে মাত্র 1,55,000-এ নামিয়ে আনা হয়েছে। কানাডা সরকার বলছে অভিবাসন সংকট ও নাগরিক সেবার উপর চাপ কমাতেই এই পদক্ষেপ। এর ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের টিউশন ফি নির্ভর কানাডায় উচ্চশিক্ষা খাতে বড় ধরনের আর্থিক সংকট দেখা দিতে পারে। 2025 সালে যেখানে নতুন স্টাডি পারমিটের লক্ষ্যমাত্রা ছিল 4,37,000, সেখানে 2027 সাল পর্যন্ত তা স্থিতিশীল থাকবে 1,50,000-এ। অন্যদিকে স্থায়ী অভিবাসন পিআর ব্যবস্থায় এসেছে পরিবর্তন। সরকার বলছে এখন থেকে তারা পরিমাণ নয়, দক্ষতার উপর জোর দেবেন। 2025 সালের লক্ষ্যমাত্রা 3,95,000 থেকে কমিয়ে 2026 সাল থেকে প্রতি বছর 3,80,000 করা হয়েছে। এর মধ্যে 65% হবে অর্থনৈতিক অভিবাসী, অর্থাৎ স্বাস্থ্য, প্রযুক্তি ও দক্ষ শ্রম খাতের কর্মীরা পাবেন অগ্রাধিকার। বিশেষজ্ঞরা বলছেন সরকারের এমন পদক্ষেপে ভবিষ্যতে শুধু যোগ্য ও দক্ষ আবেদনকারীরাই কানাডায় স্থায়ী হওয়ার সুযোগ পাবেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
লন্ডনে অনুষ্ঠিত হলো রন্ধন শিল্পের অন্যতম বৃহৎ উৎসব বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডস 2025। ব্রিটিশ এমপি, বিভিন্ন দেশের শিল্পপতি এবং কমিউনিটির বিশিষ্টজনদের উপস্থিতিতে উৎসবটির মহিমা ও আনন্দ যেন আরও বেড়ে যায়। এই মর্যাদাপূর্ণ আয়োজনে ব্রিটেন জুড়ে বাঙালি রন্ধনশিল্পে অসামান্য অবদান রাখা শেফ, রেস্টুরেন্ট মালিক ও সমাজসেবীদের সম্মাননা জানানো হয়। যুক্তরাজ্য থেকে খালেদ মাসুদ রানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। লন্ডনের ওয়েস্টমিনিস্টার এলাকার পার্ক প্লাজা হোটেলে অনুষ্ঠিত হয় এবারের রন্ধন শিল্পের অন্যতম বৃহৎ উৎসব বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডস 2025। আলো ঝলমলে পরিবেশ, সাংস্কৃতিক আবহ আর উৎসব মুখর পরিবেশে এক ছাদের নিচে মিলিত হন ব্রিটিশ বাঙালি রন্ধন শিল্পের গর্বিত প্রতিনিধিরা। ব্রিটিশ এমপি, বিভিন্ন দেশের শিল্পপতি এবং কমিউনিটির বিশিষ্টজনদের উপস্থিতিতে উৎসবের মহিমা ও আনন্দ যেন আরও বেড়ে যায় কয়েক গুণ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম, ব্রিটিশ সংসদ সদস্য স্যার স্টেফেন টিমস, স্কটিশ পার্লামেন্টের সদস্য ফয়সাল চৌধুরী, বিসিএ সভাপতি অলি খান, এমবিই সহ আরও অনেকে। এই বছর 12 জন শ্রেষ্ঠ শেফ এবং 13টি রেস্টুরেন্টকে প্রদান করা হয় সম্মাননা। আমি হচ্ছে 10 নম্বর প্রেসিডেন্ট এবং আমার আগে আরো 9 জন প্রেসিডেন্ট ছিলেন। তাদের যে কষ্টের বিনিময়ে আজকে আমরা এই পর্যায়ে পৌঁছতে পেরেছি 65 বছর। বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ইজ দ্য মাদার অফ অল অর্গানাইজেশন, আপনারা জানেন, এবং মাদার অফ দ্য অ্যাওয়ার্ডস। ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অর্গানাইজেশন, এটা 65 ইয়ার্স সেলিব্রেট করতেছে। এটা এমন একটা অর্গানাইজেশন যে এখানে আসলে আমাদের পুরা ইউকের বাংলাদেশি কমিউনিটি রিপ্রেজেন্ট করে। আমাদের কারি ইন্ডাস্ট্রির প্রাণ হচ্ছে এই বিসিএ, তাই আমি আশা করব আমরা সবাই একত্রিত হয়ে বিসিএর এই কাজে সবসময় সাপোর্ট দেব। এ সময় বিসিএর প্রধান ও ব্রিটিশ বাংলাদেশি রন্ধন শিল্পের গুরুত্ব তুলে ধরে প্রশংসা করেন অতিথিরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। স্পেনের রাজধানী মাদ্রিদে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি পালন করেছে স্পেন বিএনপি। মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লেভা পিএস এলাকার গ্রাম বাংলা রেস্টুরেন্টে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্পেন বিএনপি সভাপতি জামাল উদ্দিন মনির এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল। আলোচনা সভায় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন উপদেষ্টা মাহবুবুর রহমান ঝন্টু, সহসভাপতি আব্দুল সহ আরও অনেকে। ইতালির রাজধানী রোমে হলো বহুল প্রতীক্ষিত মিনি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে ইতালির বাংলাদেশ ক্রিকেট দল। রোমের রিভিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী ম্যাচে ব্যাটিং বোলিংয়ে নৈপুণ্য দেখিয়ে পাকিস্তানকে হারায় বাংলাদেশ দল। এবারের টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে ইতালি, ভারত, আফগানিস্তান সহ এশিয়ার বিভিন্ন দেশের প্রবাসী দলগুলো। এর আগে 2017 সালের আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ দল। ইউনিভার্সিটি অব ব্রাসিলিয়া ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, যেখানে সারা বিশ্বের শিক্ষার্থীরা পড়াশোনা করতে আসলেও বাংলাদেশের মাত্র একজন শিক্ষার্থী স্কলারশিপ নিয়ে পড়ছেন। ভাষার সমস্যার কারণে এখানে পড়তে আসার জন্য নিরুৎসাহিত হচ্ছেন বাংলাদেশের শিক্ষার্থীরা। যদিও বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য 30টি কোটা রয়েছে ব্রাজিলে। পর্তুগিজ ভাষা জানতে পারলে বাংলাদেশের শিক্ষার্থীরাও স্কলারশিপ নিয়ে পড়তে আসতে পারেন ল্যাটিন আমেরিকার এই দেশে। আরও জানবো সহকর্মী শাহনাজ ইয়াসমিনের কাছে। আমি এখন আছি ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সামনে। এই বিশ্ববিদ্যালয়ের নাম ইউনিভার্সিটি অব ব্রাসিলিয়া। এই বিশ্ববিদ্যালয়ে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা আসেন পড়তে, প্রায় 10,000-এর উপরে। কিন্তু মজার ব্যাপার হলো, বাংলাদেশের একমাত্র শিক্ষার্থী আছেন এই বিশ্ববিদ্যালয়ে যিনি পড়ছেন। তিনি দিনাজপুরে একজন শিক্ষার্থী, এখানে আসছেন কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে এবং এখন তিনি এআই প্রযুক্তি নিয়ে পড়ছেন। আমরা এখন তার সাথে একটু কথা বলতে চাচ্ছি। যারা মাসুক, আপনি তো বাংলাদেশ থেকে আসলেন, 1 বছর হলো এখানে
করতে, কেন বাংলাদেশের শিক্ষার্থীরা এখানে আসলে আসে না এবং আপনার কেমন লাগছে? আসলে বাংলাদেশের শিক্ষার্থীদের সেই রকম ধারণা নাই, যদিও এখানকার ভার্সিটি অনেক ভালো, এদের র্যাঙ্কিং অনেক ভালো, বাট আমরা সবসময় পড়াশোনার চিন্তা করি ইউরোপ অথবা আমেরিকা, কারণ এগুলো ইংলিশ কান্ট্রি। এই কান্ট্রিতে পড়াশোনার জন্য আপনার পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ জানতে হবে। যদিও আমাকে প্রফেসররা অনেক হেল্প করে ইংলিশে, আমি যদি কোনো কিছু বুঝতে না পারি তাহলে আমাকে ইংলিশে সাপোর্ট দেয়। অসংখ্য ধন্যবাদ মাসুক। কথা বলছিলাম যিনি এখানে শিক্ষার্থী আছেন। মাসুক এখানে এসেও পর্তুগিজ ভাষা শিখেছে, এখন 1 বছর হলো এখানে পড়ছে। তাহলে বাংলাদেশের শিক্ষার্থী যারা আছেন তারা যদি আসলে পর্তুগিজ ভাষা শিখে এখানে আসেন অথবা এখানে এসেও এই ভাষার শিক্ষাটা তারা নিয়ে থাকেন, তাহলে এখানকার যে আধুনিক শিক্ষা তারা সেটা নিতে পারেন, যেটা বাংলাদেশের জন্য তারা পরবর্তীতে অ্যাপ্লাই করতে পারবেন অথবা বিশ্বের বিভিন্ন দেশে তারা নিজেদের যে যোগ্যতা সেটা প্রমাণ করতে পারবেন। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ব্রাজিল, ব্রাসিলিয়া ইউনিভার্সিটি। এবারে জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। নির্বাচনী আচরণবিধির বিষয়ে কমিশন কঠোর পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন সিইসি। গণভোট করে কবে হবে সে বিষয়ে খোলাসা করেনি নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার জানান, প্রধান উপদেষ্টার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে জানার পর কমিশন সভা করে সিদ্ধান্ত নেবে। রাজনৈতিক দলগুলোর সাথে বৃহস্পতিবার সংলাপের প্রথম দিন। সকালে 6টি ইসলামিক ও বিকালে 6টি বাম দলকে সংলাপে ডাকে নির্বাচন কমিশন। এই সংলাপে বাংলাদেশ খেলাফত আন্দোলন নির্বাচনের সময় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার দাবি জানায়। খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন সহ বেশ কয়েকটি দল রাজনৈতিক দলগুলোর কমিটিতে 33% নারী রাখার বাধ্যবাধকতা তুলে দেওয়ার আহ্বান জানান। 8টি বিভাগে আলাদা 8 দিনে নির্বাচন করার দাবি তাদের। কোন দল তার কতজন প্রার্থী মহিলা দিবে, কতজন প্রার্থী পুরুষ দিবে, এটা দলের উপরেই ছেড়ে দেওয়া উচিত। তফসিল করেন নাই, কিন্তু টাকা আর ছড়াছড়ি ঘুরতেছে, এইটা তো আমরা বাংলাদেশের মানুষ চায়। যেটার পরিবর্তে জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদেরকে যথাক্রমে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করা। বাম রাজনৈতিক দলগুলো জানায়, গরিব মেহনতি মানুষ যেন প্রার্থী হিসেবে ভোটে অংশ নিতে পারে সেটা ইসি চায় না। তাই জামানত ও নির্বাচনী ব্যয় বাড়িয়েছে ইসি। আরপিও ও আচরণবিধি তৈরির আগেই সংলাপের প্রত্যাশা করেছিলেন বলেও জানান তারা। আশা করছি নির্বাচনের দিনে গণভোটের ব্যাপারটা হবে, ফলে একটা বাড়তি দায়িত্ব, যেটা এই ক্রান্তি এলাকাটা ঐতিহাসিক একটা গুরু দায়িত্ব আপনাদের উপরে বর্তাবে। আমার দেশের স্বাধীনতা বিরোধী, তার বিরুদ্ধে কি আমি কথা বলতে পারবো না? নির্বাচন কমিশনের উপর সকলের আস্থা নেই, এটা অস্বীকার করার কোনো উপায় নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আস্থা পুনরুদ্ধারের জন্য ইসি চেষ্টা করছে বলে জানান তিনি। আমাদের জন্য বড় চ্যালেঞ্জ এটি আস্থাহীনতা, এটা অস্বীকার করার জন্য নাই। এই আস্থাটাকে পুনরুদ্ধারের জন্য আমরা চেষ্টা করছি, করে যাব, আরো করব। প্রধান নির্বাচন কমিশনার জানান, জাতীয় নির্বাচনে তিনি রেফারির ভূমিকায় থাকতে চান। পরিস্থিতি স্বাভাবিক রাখতে চান রাজনৈতিক দলগুলোর সহযোগিতা। বলেন, তফসিলের পর আচরণ বিধি নিয়ে আরও কঠোর হবে কমিশন। আর গণভোট কবে হবে সে বিষয়ে কমিশন বসে পরে সিদ্ধান্ত নেবে। আমরা ফর্মালি বিষয়গুলো জানলে তখন আমরা এক্সারসাইজ করে আমাদের সব বসে আমাদের কমিশনে আলাপ আলোচনা করে তখন আমরা একটা মতামত দিতে পারবো। এছাড়া আমাদের এই মুহূর্তে কোনো মতামত দেওয়া যথার্থ হবে। এই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু কোনো স্পেয়ার করবো না, কিন্তু আমরা ব্লাইন্ডলি কিন্তু উইল জাম্প ওভার দোজ ভায়োলেশনস। এই জন্য যেখানে ভায়োলেশনস হবে, ব্যত্যয় হবে, আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়বো কিন্তু যখন শিডিউল ঘোষণা হবে। 54টি নিবন্ধিত রাজনৈতিক দলই ইসির কাছে সমান বলেও জানান সিইসি। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার ফিশারি ঘাট এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে প্রাইভেট কার সহ 1 লাখ ইয়াবা ফেলে পালিয়েছে মাদক কারবারিরা। বৃহস্পতিবার রাতে এই ইয়াবা উদ্ধার করা হয়। নগরের কোতোয়ালি জোনের উপকমিশনার আলমগীর বলেন, রাতে ফিশারি ঘাট এলাকায় কোতোয়ালি থানা পুলিশ অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।
চেকপোস্টে পৌঁছালে প্রাইভেট কার রেখে চালক পালিয়ে যায়। প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। প্রাইভেট কার থেকে 10টি ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থলে কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম সহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জানিয়ে দেব খেলার খবর। আরও একবার তীরে এসে তরি ডুবল বাংলাদেশের। হামজা চৌধুরীর জোড়া গোলের পরও নেপালের সাথে প্রীতি ম্যাচে 2-2 ড্র করেছে বাংলাদেশ। প্রথম হাফে বাংলাদেশ বল পজিশনে এগিয়ে থাকলেও রোহিত চাঁদের দুর্দান্ত গোলে এগিয়ে যায় নেপাল। রাকিব ফাহিমের একের পর এক গোল মিসে 1-0 গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ক্যাবরেরার শিষ্যরা। দ্বিতীয়ার্ধের শুরুতে হামজা চৌধুরীর দুর্দান্ত ব্যাক ভলি গোলে সমতায় আসে বাংলাদেশ। এর 4 মিনিট পর পেনাল্টি থেকে আরও এক গোল করে পুরো বাংলাদেশকে আনন্দের উপলক্ষে এনে দেন হামজা চৌধুরী। অতিরিক্ত সময়ে কর্নার কিক থেকে গোল করে সমতায় ম্যাচ শেষ করে নেপাল। দর্শক, এই ছিল প্রবাসী সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।